ছবিটা দেখতে পাচ্ছেন, এটা কারোর অজানা না, অপরিচিত না। এই ছবিটা 2024 সালের অগাস্টের 5 তারিখ বিকালবেলায় তোলা। পিছনের যে ভবনটাতে এত মানুষের ভিড়, এত মানুষ ছাদে উঠে আছে, সেই ভবনটা বাংলাদেশের গণভবন, যেইখানে একসময় প্রধানমন্ত্রী থাকতেন। সো 2024 সালের 5 আগস্টের পরের বাংলাদেশ এবং আগের বাংলাদেশের পার্থক্য অনেক। বর্তমানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং অন্যান্য চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞানে যে প্রশ্নগুলো আসে, সেইগুলোর ধাঁচ সম্পূর্ণ নতুন। আগে আসতো এক ধাঁচের, এখন আসে এক ধাঁচের। আজকে বাংলাদেশ 2.0 অর্থাৎ রক্তাক্ত জুলাই থেকে শুরু করে পরবর্তী সময়ের বাংলাদেশ নিয়ে আলোচনা করব, যেইগুলোই বর্তমানে পরীক্ষায় আসে। সো আমরা ক্লাসটা একটু শুরু করি। প্রথম আমরা এই সামারিটা রিকল করব। এই আন্দোলনটা শুরু হয়েছিল জুলাইয়ের 1 তারিখ 2024। 1 জুলাই 2024। সো শুরু হওয়ার পরে এই আন্দোলনটা 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ঠান্ডাভাবে ঢাকায় অবস্থান করতেছিল। এর মাঝে কখনো বাংলা ব্লকেট হয়েছে 7 তারিখে, কখনো বা অন্য কোনো ঘটনা হয়েছে। কিন্তু 14 তারিখে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী আন্দোলনকারীদেরকে, যারা আন্দোলন করছিল তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়। এই গালি দেওয়ার পর থেকেই যেই যাত্রাটা শুরু হয়, সেই যাত্রার নাম গণপথ যাত্রা। এই যাত্রাটা শুরু হয় 24 সালের জুলাইয়ের 14 তারিখ রাত 10টা-11টার পরে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হল ছেড়ে বের হয়ে এসে এই গণপথ যাত্রায় অংশ নেয়। কত তারিখে? জুলাইয়ের 14 তারিখে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউন মানে হচ্ছে ইন্টারনেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু ছিল সবকিছু বন্ধ ছিল। এইটা বন্ধ ছিল 18 থেকে 22 জুলাই পর্যন্ত। 2024-এর 18 থেকে 22 জুলাই সবকিছুই বন্ধ ছিল, যেই জিনিসটার নাম হচ্ছে কমপ্লিট শাটডাউন। এরপরে ডিজিটাল ক্র্যাকডাউন ছিল একটা। ডিজিটাল ক্র্যাকডাউন, আমরা এই ক্র্যাকডাউনের কথা শুনেছি। 1971 সালের 25শে মার্চ রাতের কথা ক্র্যাকডাউনের রাত বলে বলা হয়। সো ডিজিটাল ক্র্যাকডাউন, ঢাকায় একটা ম্যাসাকার হয়ে গেছিল, ঢাকা সহ সারা বাংলাদেশে। এরকম একটা ডিজিটাল ক্র্যাকডাউন হয়েছিল 18 জুলাইতে। দিনটা ছিল বৃহস্পতিবার, এখনো মনে আছে আমার। এরপরে মার্চ ফর জাস্টিস, এই যে গণহত্যাগুলো এর আগে হয়েছে 14 তারিখ থেকে বা এরও পিছন সময় থেকে, এই গণহত্যার বিচারের জন্যই কিন্তু মার্চ ফর জাস্টিস হয়েছে 31শে জুলাই। কত তারিখ? 31শে জুলাই। এরপরে রিমেম্বারিং আওয়ার হিরোস, যারা আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল, মীর মুগ্ধের মতো জীবন বিলিয়ে দিয়েছিল, তাদেরকে স্মরণ করতে অগাস্টের 1 তারিখ রিমেম্বারিং আওয়ার হিরোস নামক একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামটা হয় অগাস্টের 1 তারিখ। এবং 2 আগস্ট একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে দ্রোহযাত্রা প্রোগ্রামটা হয় 2 আগস্ট। এরপরে অসহযোগ আন্দোলন এবং শহীদ মিনারে 1 দফা দাবি। সেই 1 দফা দাবিটা আমি যদি একটু লিখি, 1 দফা দাবি 3 আগস্ট শহীদ মিনারে ঢাকায় দেওয়া হয়। এবং এই শহীদ মিনারে ঢাকা থেকে এই 1 দফা দাবি ঘোষণা করেন হচ্ছে নাহিদ ইসলাম, বর্তমানে এনসিপির প্রধান। এরপরে মার্চ টু ঢাকা, এই মার্চ টু ঢাকা প্রোগ্রামটা ছিল 6 তারিখ, মানে 6 আগস্ট। এই 6 আগস্টটাকে একদিন এগিয়ে আসিফ মাহমুদ ঘোষণা করেন পরশু নয়, কালই লং মার্চ টু ঢাকা। সো এই 5 তারিখেই আসলে কি হয়ে যায়? 5 তারিখে বিপ্লবটা হয়ে যায়। আমরা জুলাই থেকে দিনগুলো কাউন্ট করতেছিলাম এবং জুলাইয়ের 31-এর পরে অগাস্ট না কাউন্ট করে আমরা কাউন্ট করছি 32শে জুলাই। 2 আগস্ট কাউন্ট না করে কাউন্ট করছি 33শে জুলাই। এভাবে 36শে জুলাই গিয়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয় এবং এই পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করে, যার নাম আমরা বলতেছি বাংলাদেশ 2.0। এরপরে রেমিটেন্স উইক। এইখানে যারা আমাদের প্রবাসী ভাইরা, তারা একটা বড় অবদান রেখেছিল। অবদানটা কেমন? তারা যে রেমিটেন্স পাঠায়, সেই রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং সরকারের একটা আয়ের একটা বড় মাধ্যম হচ্ছে এই রেমিটেন্স।
এই রেমিটেন্স মানে বিদেশ থেকে যে টাকাটা আসে সেই টাকাটা রেমিটেন্স হিসাবে আসে। এই রেমিটেন্সটা বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু তৎকালীন সরকার বিশাল একটা চাপের মুখোমুখিতে পড়ে। সো এই রেমিটেন্স উইক পালন হয় 13ই আগস্ট। আর শহীদি মার্চ, শহীদি মার্চ পালন হয় এটা কবে? শহীদি মার্চ পালন হয় হচ্ছে 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর কেন? কারণ এই 5 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 1 মাস পূর্ণ হয়, এই দিনই শহীদি মার্চ পালন করা হয় যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল তাদের স্মরণে। সো এরপরে আমরা দেখি গণ অভ্যুত্থানের ভিতরে বেশ কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো মানুষের মনে এখন পর্যন্ত দাগ কেটে আছে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে। সো এর মধ্যে প্রথম ঘটনাটাই আসবে 3 আগস্ট। অর্থাৎ 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 1 দফা দাবি ঘোষণা করেন। 1 দফা দাবি, এই 1 দফাটা কি ছিল? তৎকালীন যে সরকার ছিল সেই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে, এটাই ছিল 1 দফা দাবি। এর আগে প্রথম যখন জুলাইয়ের 1 তারিখ, আন্দোলনটা শুরু হয়, তখন আন্দোলনে দাবি ছিল 4টা। কয়টা? 4টা। এই আন্দোলনটা শুরু হয়েছিল কিন্তু কোটা সংস্কার আন্দোলন হিসাবে। এর পরবর্তীতে 4 দফা থেকে 9 দফা দাবিতে যায়। যখন আবু সাইদ, মুগ্ধর মতো মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়, তখন দাবিটা 4 দফা থেকে 9 দফা চলে যায়। কিন্তু যখন এই তাদের বিচার হচ্ছিল না, যারা হত্যাকারী তাদের বিচার হচ্ছিল না, সরকার করছিল না, সেই 9 দফার থেকে দাবি এনে ফেলা হয় 1 দফাতেই। সেই 1 দফাটা হচ্ছে যে আপনার আর বিচার করা লাগবে না, আপনার আর কোটা নিয়ে মাথা ঘামানো লাগবে না, আপনি বিপদ, আপনি বিপদ, আপনিই দূর হন। সো এরপরে 8 আগস্ট, 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, কিন্তু ছাত্ররাই দেশ পরিচালনা করেছে। এইটা বিশ্বের ইতিহাসে বিরল একটা ঘটনা যে 3 দিন বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা দেশে কোনো সরকার ছিল না, কিন্তু ছাত্ররা ট্রাফিক থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জায়গা কি করেছে? দেশের প্রত্যেকটা জায়গাকে সার্ভ করেছে। সো 8 আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কি করে? অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সো অন্তর্বর্তীকালীন সরকারের পরে আমরা দেখি গণ অভ্যুত্থানে 5 আগস্ট, 5 আগস্ট এই দিনটা ছিল হচ্ছে 21 শ্রাবণ 1431। 21 শ্রাবণ অনেক সময় প্রশ্ন ক্রিটিক্যাল করতে চাইলে জানতে চাইতে পারে যে 5 আগস্ট আসলে কত বাংলা কত সাল এবং কোন মাসের কত তারিখ ছিল, এটা জানতে চাইতে পারে যদি কোশ্চেন ক্রিটিক্যাল করতে চায়। সো তাহলে হবে 21 শ্রাবণ 1431। জুলাই গণ অভ্যুত্থানের ফলে তৎকালীন কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটে 5 আগস্ট 2024 সালের দিনটাকে দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ বাংলাদেশ 2.0 হিসাবে অভিহিত করা হয়। এছাড়াও জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার অভ্যুত্থান নামেও অভিহিত করা হয়। এই প্রত্যেকটা বিপ্লবের অনেকগুলো নাম থাকে, যেমন আমরা রুশ বিপ্লবকে দেখি, একই বিপ্লব কিন্তু বলশেভিক বিপ্লব নামেও ডাকা হয়, আবার সেই বিপ্লবটাকে 10 দিনের বিপ্লবও বলা হয়, আবার অক্টোবর বিপ্লবও বলা হয়। সো আমাদের বিপ্লবটাকে আমরা অনেকভাবে নামকরণ করতে পারি। জুলাই অগস্টের বিপ্লব বলতে পারি, ছাত্র জনতার আন্দোলন বলতে পারি আমরা, এরকম আরো অনেকগুলো নামকরণ করতে পারি, কিন্তু বিপ্লব কিন্তু ওই একটাই, যেটা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। সো এরপরে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং এই শপথ গ্রহণ করেন তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বর্তমানেও যিনি রাষ্ট্রপতি। সো এই যে শাহাবুদ্দিন চুপ্পু দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন 6 আগস্ট। মানে কিন্তু এই যে আমাদের সরকার ব্যবস্থা, এটা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা এবং সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কি করে? সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রধানমন্ত্রী সহ পুরা সংসদ বিলুপ্ত করে দেওয়া হয় 6 আগস্ট 2024। মনে থাকবে, পুরা সংসদ বিলুপ্ত করে দেওয়া হয়। নট নেসেসারি যে সে আওয়ামী লীগ করলে তার সংসদীয় পদ বাতিল হয়ে যাবে। ওইখানে যারা জাতীয় পার্টি ছিল, যারা স্বতন্ত্র ছিল, সবার একদম সংসদটাই বিলুপ্ত করে দেওয়া হয়, সবার সদস্যপদ চলে যায়। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 8 তারিখে, বললাম এটা বঙ্গভবনে। এই বঙ্গভবনটা হচ্ছে গুলিস্তানে। কোথায়? এটা হচ্ছে গুলিস্তানে, রাষ্ট্রপতির বাসভবন, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের। এই পুরা
প্যানেলটাতে 23 জন উপদেষ্টা আছে, উপদেষ্টাদের সরকার এটা মেনলি, ঠিক আছে? এখানে সবাই উপদেষ্টা, এখানে কিন্তু মন্ত্রী প্রধানমন্ত্রী এরকম কোনো কিছু নাই। এর মধ্যে 4 জন নারী, যেটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসছে, আবারও যে কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে পারে। 19 জন পুরুষ সদস্য। আর বর্তমান রাষ্ট্রপতি, মানে এই রাষ্ট্রপতিকে শপথ পড়ায়, রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু, ঠিক আছে? তারপরে আসি এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা। নারী উপদেষ্টা কয়জন? 4 জন। এখন গতবার তো চলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কয়জন? 4 জন। এখন এই বছর প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নয়? সাপোজ এই 4টা নামের সাথে আমি একটা নাম যোগ করে দিলাম। এখন এই 4টা নামের মধ্যে যে কোনো একটা নাম যদি আমি এই নামটা কাটি, এই নামটা কেটে দিয়ে এই নামটা ঢুকাই দিতে পারে। ঢুকাই দিয়ে বলল যে নিম্নের কোন ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা নন। সো তখন কোনটা হবে? আনসার এটা হবে। সো কোশ্চেন আসার জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কোশ্চেন আগে যেমন আসতো 47 থেকে 71-এর ভিতর থেকে, এখন কিন্তু এর মধ্য থেকে আসবে। আমরা বিগত 6 ইউনিটে কোশ্চেনে দেখছি যে এখান থেকে কোশ্চেন আসছে। সো আর আশা করা যায় এখান থেকে ঘুরে ফিরে আরো কোশ্চেন আসবে। তোমাদের সবার জন্য শুভকামনা। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই ক্লাসটাও জুলাই আগস্ট আন্দোলন নিয়েই থাকবে, আমাদের বিপ্লব নিয়েই থাকবে। আল্লাহ হাফেজ।